আমাদের আজকের বিষয় হলো বেসিক প্যারামিটারস অফ স্টারস। তো আমরা যেগুলো নিয়ে আলোচনা করব তা হলো স্টারের ব্রাইটনেস, রেডিয়ান্ট ফ্লাক্স অ্যান্ড লুমিনোসিটি, অ্যাপারেন্ট অ্যান্ড অ্যাবসলিউট ম্যাগনিটিউড স্কেল, ডিস্টেন্স মডুলাস এবং ডিটারমিনেশন অফ টেম্পারেচার অ্যান্ড রেডিয়াস অফ এ স্টার, আর ডিটারমিনেশন অফ মাসেস ফ্রম বাইনারি অরবিটস। এর মধ্যে ম্যাগনিটিউড স্কেলের ব্যাপারটা আমি আগে ক্লাসে ডিসকাস করেছিলাম, সেজন্য জাস্ট এটাকে ছুঁয়ে যাব, আর বাকিগুলো নিয়ে আলোচনা করব ডিটেলে। তো প্রথমত আমাদের এই দূরের যে স্টারগুলো রয়েছে তাদের সম্পর্কে ইনফরমেশান পাওয়ার একমাত্র সোর্স হলো তার যে স্টারের যে রেডিয়েশান, সেই রেডিয়েশানের স্পেকট্রামকে অ্যানালিসিস করা। তা ওপরের ছবিটা একটা স্লিট স্পেকট্রোগ্রাফের ছবি দেখা যাচ্ছে, যেখানে আমার যে টেলিস্কোপ দিয়ে স্টার থেকে আসা যে রেডিয়েশানটাকে টেলিস্কোপ দিয়ে ক্যাপচার করা হচ্ছে, সেটাকে প্রথমে একটা কলিমিটারের মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে, তারপরে একটা প্রিজম, এবং প্রিজমের মধ্যে দিয়ে গেলে এটা ডিফারেন্ট ওয়েভলেংথে ভেঙে যাচ্ছে, এবং তারপর একটা কলিমেটিং লেন্সের মাধ্যমে সেটাকে পর্দায় ফোকাস করা হচ্ছে। তা এইভাবে আমরা যদি স্টারের রেডিয়েশানের স্পেকট্রামটাকে অ্যানালিসিস করি, স্পেকট্রাম বলতে আমার এক্স অ্যাক্সিসে থাকবে ওয়েভলেংথ এবং ওয়াই অ্যাক্সিসে সেই ওয়েভলেংথের করেসপন্ডিং ইন্টেন্সিটি। তা আমরা স্টারের স্পেকট্রাম দেখলে দেখব যে স্পেকট্রামটা বেসিক্যালি একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম, এবং তার ওপর কিছু অ্যাবজর্পশান বা এমিশন লাইন, বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাবজর্পশান লাইনই থাকে, কিছু সামান্য কখনো কখনো এমিশন লাইন থাকে। তো তার মানে এই অ্যাবজর্পশান বা এমিশন লাইনগুলো বেসিক্যালি দে আর সুপার ইম্পোজড অন এ কন্টিনিউয়াস স্পেকট্রা, এবং এই কন্টিনিউয়াস স্পেকট্রাটা কিন্তু একটা ব্ল্যাক বডির যে স্পেকট্রা হয়, প্ল্যাঙ্ক স্পেকট্রাম যেটাকে বলি আমরা, সেই প্ল্যাঙ্ক স্পেকট্রামের সঙ্গে অনেকটা মিলে যায়। তা এই স্পেকট্রামকে অ্যানালাইসিস করেই আমরা স্টারের বিভিন্ন ধরনের স্টারের তার প্রপার্টি, যেমন তার টেম্পারেচার এবং তার যে এলিমেন্ট, স্টারের কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট বা তার ভেলোসিটি, এই সমস্ত বিষয়গুলো আমরা জানতে পারি স্পেকট্রাম অ্যানালাইসিস করে। তো প্রথমে আমরা লুমিনোসিটি, রেডিয়েন্ট ফ্লাক্স অ্যান্ড ব্রাইটনেস এইগুলো কাকে বলে সেটা নিয়ে একটু দেখব। প্রথমত, লুমিনোসিটি অফ এ বডি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টোটাল এনার্জি রেডিয়েটেড ফ্রম দ্য বডি পার ইউনিট টাইম, অ্যান্ড সো এটা বেসিক্যালি এনার্জি পার ইউনিট টাইম, অর্থাৎ পাওয়ারের ইউনিট। অর্থাৎ লুমিনোসিটি অফ দ্য সান ইজ 3.89 ইন্টু 10⁻26 ওয়াট, এবং এটাকে এই সানের লুমিনোসিটির ইউনিটেই আমরা বিভিন্ন অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টের, স্টার ক্লাস্টার, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, এদের লুমিনোসিটিকে আমরা ক্যালকুলেট করি। Radiant flux at a point is the total energy flowing per unit time to the unit area held normal to the direction of propagation of energy. So this is আমরা যদি একটা যেদিকে এনার্জিটা প্রপাগেট করছে, মানে এনার্জি ইজ প্রপাগেটিং ইন দ্য ফর্ম অফ বাই থ্রু দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সুতরাং আমরা যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রপাগেশনের ডিরেকশান, তার সঙ্গে নর্মালি আমরা যদি একটা ইউনিট সারফেস এরিয়া রাখি, তাহলে সেই ইউনিট সারফেস এরিয়া দিয়ে পার ইউনিট টাইম কতটা এনার্জি প্রোভাইড করছে, সেটাই হচ্ছে রেডিয়েন্ট ফ্লাক্স। এখন যদি আমাদের যে স্টারটাকে আমরা দেখছি, সেই স্টারটা আইসোট্রপিক হয়, আইসোট্রপিক মানে তার সমস্ত দিকেই তার ইউনিফর্মলি সে রেডিয়েট করছে, যদি এই ব্যাপারটা হয়, এবং বেশিরভাগ স্টারের ক্ষেত্রেই সেটা হয়, তাহলে আমরা ডিস্টেন্স দূরে আমরা যদি একটা স্ফেরিক্যাল সারফেস কল্পনা করি, তাহলে সেই স্ফেরিক্যাল সারফেস এরিয়া হচ্ছে 4πd², এবং স্টারটা 1 সেকেন্ডে যে পরিমাণ এনার্জি রেডিয়েট করছে সেটা হচ্ছে এল, দ্য লুমিনোসিটি, এবং এই রেডিয়েশনটার পুরোটাই ওই স্ফেরিক্যাল সারফেসের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। তাহলে দ্য রেডিয়েন্ট ফ্লাক্স হবে দ্য এনার্জি পার ইউনিট টাইম, দ্যাট ইজ এল by the surface area, অর্থাৎ 4πd². So this is the relation between radiant flux and the luminosity. And brightness বলতে বা উজ্জ্বলতা যেটা, মানে that depends on basically the radiant flux.
So that radiant flux at the observer's eye. So the brightness of a star depends on both L and D, luminosity and distance. অ্যাপারেন্ট অ্যান্ড অ্যাবসলিউট ম্যাগনিটিউড, এটা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। তা অ্যাপারেন্ট ম্যাগনিটিউড হচ্ছে আমাদের যে ব্রাইটনেসের একটা মেজার। আমাদের খালি চোখে যে ব্রাইটনেসটা, একটা স্টারের যে ব্রাইটনেসটা ধরা পড়ছে তার একটা মেজার, এবং এটাকে আমরা জানি যে হিস্টোরিক্যালি এটা প্রবাবলি 700 BC-তে গ্রিক একজন সায়েন্টিস্ট হিপারচাস, তিনি এই বিভিন্ন স্টারগুলোকে 6টা ম্যাগনিটিউড স্কেলে ভাগ করেন, 1 থেকে 6, এবং এমনভাবে ভাগটা করেন যাতে যেগুলো ব্রাইটার স্টার তাদের ম্যাগনিটিউড কম হয়, এবং যারা ফেন্টার স্টার, যাদের উজ্জ্বলতা কম, তাদের ম্যাগনিটিউড বেশি হয়। অর্থাৎ ম্যাগনিটিউড 1 স্টারগুলোর ব্রাইটনেস সব থেকে বেশি, ম্যাগনিটিউড 6 স্টারগুলোর ব্রাইটনেস সব থেকে কম। তো পরে সেটা কোয়ালিটেটিভ ছিল, পরে কোয়ান্টিটেটিভ ব্যাপারটা আসে পক্সনস ল এর মাধ্যমে, এবং পক্সনস ল এর মাধ্যমে এই ব্রাইটনেসের সঙ্গে ম্যাগনিটিউডের একটা রিলেশন তৈরি হয়। এবং এখানে দেখা যাচ্ছে যে যদি দুটো স্টার থাকে যাদের ম্যাগনিটিউড হচ্ছে এম এবং এন, এবং তাদের করেসপন্ডিং ব্রাইটনেস বিএম আর বিএন এটা হয়, তাহলে বিএম বাই বিএন ইকুয়াল টু 2.512 টু দি পাওয়ার এন মাইনাস এম, বা দুদিকের যদি লগারিদম নিই তাহলে দেখতে পাচ্ছি এন মাইনাস এম ইকুয়াল টু 2.5 লগ বেস 10 বিএম বাই বিএন। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে বিএমটা যদি বড় হয় বিএনের থেকে, তাহলে এমটা এনের থেকে ছোট হবে। এখন এইটা হচ্ছে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড। অ্যাপারেন্ট ম্যাগনিটিউড কিন্তু শুধু লুমিনোসিটির ওপর ডিপেন্ড করে না, সেটা ডিপেন্ড করছে লুমিনোসিটির সঙ্গে সঙ্গে তার ডিস্টেন্সের ওপর। কাজেই আমরা যদি তার এক্স্যাক্ট ম্যাগনিটিউড, অর্থাৎ ইন্ট্রিনসিক ম্যাগনিটিউড যেটা ডিস্টেন্সের ওপর ডিপেন্ড করে না, এরকম কিছু একটা বার করতে চাই, তাহলে সেইটা হচ্ছে আমার অ্যাবসলিউট ম্যাগনিটিউড। দ্য অ্যাবসলিউট ম্যাগনিটিউড অফ অ্যান অবজেক্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাপারেন্ট ম্যাগনিটিউড অফ দ্যাট অবজেক্ট ইফ ইট ওয়ার এট এ স্ট্যান্ডার্ড ডিস্টেন্স অফ 10 পারসেক। অর্থাৎ আমরা সমস্ত স্টারকেই 10 পারসেক ডিস্টেন্সে রেখে, বা যে কোনো একটা স্টারের যদি আমরা 10 পারসেক দূরত্বে গিয়ে আমরা তার ব্রাইটনেসটাকে মেজার করি এবং তার ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করি, তাহলে যে ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করবো সেটাই হচ্ছে অ্যাবসলিউট ম্যাগনিটিউড। অ্যান্ড এখন এই যে ম্যাগনিটিউডের কথাগুলো বলছি, এগুলো বেসিক্যালি খালি চোখে ভিজুয়ালি যেটা আমরা মেজার করতে পারছি সেইটা, এবং খালি চোখে আমরা জানি যে সেটা তোমার তার শুধুমাত্র ভিজিবল লাইটটাই ধরা পড়ে। তো যদি সমস্ত তার স্পেকট্রামের সমস্ত ওয়েভলেন্থটাকে আমরা ওয়েভলেন্থের এনার্জিটা আমরা ধরতে পারি, তাহলে যে ম্যাগনিটিউডটাকে ডিফাইন করবো সেটা হচ্ছে বোলোমেট্রিক ম্যাগনিটিউড। আচ্ছা, এই ছবিটায় বিভিন্ন অ্যাস্ট্রোনমিক্যাল যে অবজেক্ট রয়েছে সেগুলোর অ্যাপারেন্ট ম্যাগনিটিউডকে দেখানো হয়েছে। তো অবশ্যই সূর্যের ম্যাগনিটিউড সব থেকে কম, কারণ সূর্যের ব্রাইটনেস সব থেকে বেশি, সেই জন্য এটা সূর্যের ব্রাইটনেস অ্যাবাউট ম্যাগনিটিউড ইজ অ্যাবাউট -26। আর অ্যাকচুয়ালি প্রথম যখন এই ম্যাগনিটিউডটা তো ম্যাগনিটিউডের স্কেল হিপারচাস করেছিলেন, সেটা ছিল আগেই বলেছি যে 1 থেকে 6 অবধি, এবং তখন এই সান মুন এইগুলোকে ধরা হয়নি, পরে এগুলোকে এর মধ্যে ইন্ট্রোডিউস করা হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে ফুল মুনের ম্যাগনিটিউড হচ্ছে অ্যাবাউট -12, এবং ভেনাস অ্যাট দ্য ব্রাইটেস্ট সেটা অ্যাবাউট -5 অর -4, অ্যান্ড সিরিয়াসের ম্যাগনিটিউড হচ্ছে 0-র কাছাকাছি একদম। তো এবং নেকেড আই লিমিট ইজ অ্যাবাউট 6, সেই জন্য 6 অবধি তখন বের করা হয়েছিল, পরে এই ব্যাপারটাকে আরও এক্সটেন্ড করা হয়। ডিস্টেন্স মডিউলস, তো ডিস্টেন্স মডিউলাস বলতে বোঝায় যে তার একটা স্টারের
অ্যাপারেন্ট ম্যাগনিটিউড এবং অ্যাবসলিউট ম্যাগনিটিউডের যে ডিফারেন্স সেটাই হচ্ছে ডিস্টেন্স মডুলাস। এবং আমরা যদি বি ক্যাপিটাল এম এইটা যদি স্টারটার ব্রাইটনেস হয়, যদি মানে স্টারটার ব্রাইটনেস বলতে আমরা যদি স্টারটা থেকে 10 দূরত্বে থাকি, তখন যে ম্যাগনিটিউডটা বের করব সেটা হচ্ছে তার অ্যাবসলিউট ম্যাগনিটিউড। কাজে 10 দূরত্বে থেকে তার যে ব্রাইটনেস দেখব সেইটা হচ্ছে বি ক্যাপিটাল এম, আর বি স্মল এম ইজ দ্য brightness as seen from the earth, as seen from the distance d parsec, that is the from the earth. তাহলে এই ব্যাপারটা যদি ধরি, তাহলে আমার আগেই যে রিলেশনটা ছিল সেখান থেকে আমরা পাচ্ছি ডিস্টেন্স মডুলাস ইকুয়াল টু 2.5 টু লগ বেস 10 বি ক্যাপিটাল এম বাই বি স্মল এম। এবং এই ব্রাইটনেস ইজ প্রপোর্শনাল টু, অ্যাকচুয়ালি ব্রাইটনেস ইজ বেসিক্যালি দ্য রেডিয়েন্ট ফ্লাক্স। তাহলে ব্রাইটনেস মানে যেহেতু রেডিয়েন্ট ফ্লাক্স, এবং রেডিয়েন্ট ফ্লাক্স আমরা জানি দ্যাট ইজ লুমিনোসিটি বাই ডিস্টেন্স স্কোয়ার, এবং এখানে যেহেতু একটাই স্টারের কথা বলা হয়েছে সেটাকে একবার ডি পারসেক দূরত্বে রেখে একবার 10 পারসেক দূরত্বে রেখে, কাজেই একটা স্টারের ক্ষেত্রে লুমিনোসিটিটা চেঞ্জ করবে না, এল ইজ সেম। তাহলে বি ক্যাপিটাল এমটা হবে এল বাই 10 স্কোয়ার এবং বি স্মল এমটা হবে এল বাই ডি স্কোয়ার, একটা 4 থাকবে। তো তাহলে এলগুলো কেটে যাচ্ছে এবং উপরে থাকছে ডি স্কোয়ার বাই 10 স্কোয়ার। তো এবার এইটাকে আমরা যদি জাস্ট লগারিদমটাকে ভেঙে দিই, তাহলে ভেঙে দিলে আমার এই রিলেশনটা আসছে মাইনাস ক্যাপিটাল এম ইকুয়াল টু 5 log 10 ডি মাইনাস 1। এবং এখান থেকে দেখা যাচ্ছে যে যদি স্টারটা এর স্টারটা 10 পারসেকের থেকে বেশি দূরত্বে থাকে, তাহলে অর্থাৎ ডি ইজ গ্রেটার দ্যান 10 হয়, তাহলে অ্যাবসলিউট ম্যাগনিটিউডটা অর্থাৎ ক্যাপিটাল এমটা ছোট হবে। আর যদি ডিটা ছোট হয় অর্থাৎ স্টারটা 10 পারসেকের চেয়ে কম দূরত্বে থাকে, তাহলে তার অ্যাবসলিউট ম্যাগনিটিউডটা বেশি হবে। একটা উদাহরণ দেখা যেতে পারে যে বার্নার্ড স্টার, সেটা পৃথিবী থেকে 1.82 পারসেক দূরত্বে আছে এবং তার অবজার্ভড ম্যাগনিটিউড মানে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড ইজ 9.54। তাহলে এর অ্যাবসলিউট ম্যাগনিটিউডটা আমরা এই ইকুয়েশন 3 নম্বর ইকুয়েশানে এই ভ্যালুগুলো বসিয়ে দিলেই আমরা ক্যাপিটাল এমটা পেয়ে যাচ্ছি, এবং দ্যাট ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু 13.24 অ্যাজ এক্সপেক্টেড। যে এটা যেহেতু 10 পারসেক থেকে কম ডিস্টেন্সে ছিল, যেই জন্য তার অ্যাবসলিউট ম্যাগনিটিউডটা অ্যাপারেন্ট ম্যাগনিটিউডের থেকে বেশি। এবার আমরা একটা স্টারের টেম্পারেচার কীভাবে ডিটারমাইন করা যায় সেইটা নিয়ে কিছু আলোচনা করব। তো তার জন্য আগে একটা স্টিফেন বোলজম্যানস লটা একবার মনে করে নিচ্ছি। তো স্টিফেন বোলজম্যান ল স্টেটস দ্যাট দ্য টোটাল এনার্জি রেডিয়েটেড পার ইউনিট সারফেস এরিয়া অফ এ ব্ল্যাক বডি অ্যাক্রস অল ওয়েভলেংথস পার ইউনিট টাইম is directly proportional to the fourth power of the black body's thermodynamic temperature. That means J, which is basically the flux density at the surface of the body, that J equal to sigma into T to the power 4, and sigma is the Stephen constant. তো এইটাকে আমরা স্টারের ক্ষেত্রে ব্যবহার করব, কারণ স্টারগুলো যদিও তারা এক্স্যাক্টলি ব্ল্যাক বডি নয়, কিন্তু তবু তাদের স্পেকট্রার সঙ্গে ব্ল্যাক বডি স্পেকট্রার বেশ মিল আছে, সেই জন্য আমরা স্টারগুলোকে একটা ব্ল্যাক বডি হিসেবে অ্যাপ্রক্সিমেট করে নিতে পারি। তাহলে আমরা এফেক্টিভ টেম্পারেচার অফ এ স্টার সেটাকে ডিফাইন করব যে as the temperature of a black body which radiates with the same total flux density as the star. It is given in terms of the radius r and luminosity L of the star. তাহলে L হচ্ছে FR means the flux density at r, means that the radius at the surface of the star, and FR into 4 pi r square. এবং FRটা হচ্ছে FR is basically J, so this is equal to sigma T effective square. সুতরাং লুমিনোসিটি আমরা পাচ্ছি 4 pi r স্কোয়ার সিগমা
ইন্টু টি এফেক্টিভ স্কোয়ার। এখন যদি আমার এই ফ্লাক্স ডেনসিটি আর ডিস্টেন্স ডি এটা হচ্ছে এল বাই 4πd স্কোয়ার, তাহলে এটাকে আমি লিখতে পারি, এলটাকে যদি আমি এফআরের টার্মে লিখি অর্থাৎ ফ্লাক্স ডেনসিটি অ্যাট দ্য সারফেস, তাহলে এটা দাঁড়াবে ক্যাপিটাল আর স্কোয়ার বাই ডি স্কোয়ার ইন্টু এফআর। এখন আর স্কোয়ার বাই ডি স্কোয়ার এই জিনিসটা কি, এখানে এই ছবিটা দেখো, এখানে যেটা দেখা যাচ্ছে যে আরটা বেসিক্যালি রেডিয়াস, তাহলে 2r হচ্ছে ডায়ামিটার এবং ডি হচ্ছে যে ডিস্টেন্স অফ দ্য স্টার ফ্রম দ্য অবজারভার। তাহলে স্টারের যে ডায়ামিটারটা সেটা অবজারভারের চোখে যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করবে, দ্যাট অ্যাঙ্গেল ইজ থিটা, অ্যান্ড এটাকে বলা হয় অ্যাঙ্গুলার ডায়ামিটার অফ দ্য স্টার। এবং এই ফিগার থেকে দেখা যাচ্ছে যে থিটা ইকুয়াল টু, আমরা যদি রেডিয়ানে মাপি, তা থিটা ইকুয়াল টু 2r বাই স্মল ডি, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে এফ টি ইকুয়াল টু থিটা বাই 2 হোল স্কোয়ার সিগমা টি এফেক্টিভ স্কোয়ার। তাহলে এফ টি হচ্ছে পৃথিবীতে স্টারটার যে ফ্লাক্স ডেনসিটি সেইটা, আর থিটা ইজ দ্য অ্যাঙ্গুলার ডায়ামিটার। তাহলে এফ টি এবং থিটা এই দুটোকে মেপে আমরা টি এফেক্টিভটা বের করে ফেলতে পারি। তবে এটা মানে সব ক্ষেত্রে করা যাবে না, মানে যেসব ক্ষেত্রে স্টারের অ্যাঙ্গুলার ডায়ামিটারটা মাপা সম্ভব শুধুমাত্র তাদের ক্ষেত্রে এইভাবে আমরা এফেক্টিভ টেম্পারেচারটা বের করতে পারি। এবার টেম্পারেচার আর এক রকমভাবে ডিফাইন করা যায়, অ্যাকচুয়ালি অনেকভাবেই ডিফাইন করা যায় স্টারের টেম্পারেচারকে, এবং সেটা ঠিক ইউনিক নয়, সেগুলো যে বিভিন্নভাবে ডিফাইন করে যে টেম্পারেচারগুলো পাওয়া যাচ্ছে সেগুলো যে সেম হবে তা নয়, কিন্তু কিছু করার নেই। তো অ্যাকর্ডিং টু ওয়েন্স ডিসপ্লেসমেন্ট ল, যেটা ব্ল্যাক বডির ক্ষেত্রে আমরা জানি যে ল্যামডা ম্যাক্স ইন্টু টি ইকুয়াল টু 0.29 কেলভিন সেন্টিমিটার। তো এখানে ল্যামডা ম্যাক্সটা কি, ওই যে ব্ল্যাক বডির যে স্পেকট্রাম, সেই স্পেকট্রাম মিনস তার এক্স অ্যাক্সিসে আছে ল্যামডা এবং ওয়াই অ্যাক্সিসে আছে ইন্টেন্সিটি। তাহলে ল্যামডার যে ভ্যালুর জন্য ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম হচ্ছে সেইটা হচ্ছে ল্যামডা ম্যাক্স, এবং এই যে কার্ভটা প্ল্যাঙ্কস কার্ভ, দ্যাট কার্ভ ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার। So the lambda max also change with the temperature, এবং ডিসপ্লেসমেন্ট লটা বলছে ল্যামডা ম্যাক্স ইন্টু টি, এইটার এই যে প্রোডাক্ট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট অ্যান্ড ইট ইজ ইকুয়াল টু 0.29 কেলভিন সেন্টিমিটার। তাহলে এইটাকে ব্যবহার করে, এই লটাকে ব্যবহার করে আমরা স্টারের কালার টেম্পারেচার ডিফাইন করতে পারি। The color temperature of a star is obtained from the spectrum of the star that is observing flux density F for various wavelength lambda. তো এখানে এই যে ছবিতে দেখানো হয়েছে ল্যামডার সঙ্গে ফ্লাক্স ডেনসিটির একটা গ্রাফ। তো এখানে যে ডটেড লাইনটা হচ্ছে সেটা হচ্ছে অবজার্ভ ফ্লাক্স ডেনসিটি। তো যেটা করা হয় যে প্রথমত যে ওয়েন্স ডিসপ্লেসমেন্ট ল, এইটা দিয়ে বার করার একটা অসুবিধে হচ্ছে যে ল্যামডা ম্যাক্সটা যে আমরা অবজার্ভ করতে পারবো তার তো কোনো মানে নেই। যদি সেটা অবজার্ভ করতে না পারি তখন কি হবে, বা অ্যাকচুয়ালি পুরো স্পেকট্রামটাকে তো আমরা বের করতে হয়তো অবজার্ভ করতে পারবো না পুরো ওয়েভলেংথের পুরো রেঞ্জের জন্য, তা সেটা দরকার নেই আমাদের। আমরা যদি একটা রেঞ্জের মধ্যে এইটা অবজারভেশনটা করতে পারি ল্যামডা 1 এবং ল্যামডা 2 তাহলেই চলবে। তাহলে এই ল্যামডা 1 ল্যামডা 2-র মধ্যে আমরা ল্যামডার সঙ্গে ফ্লাক্স ডেনসিটির যে গ্রাফটা সেইটাকে ডিপেন্ডেন্সটা সেটা পেলাম এবং সেটাকে প্লট করলাম, এবং তারপর সেটা হচ্ছে ডটেড লাইনটা বেসিক্যালি। এবার তারপরে বিভিন্ন টেম্পারেচারের জন্যে আমরা একটা ব্ল্যাক বডির প্ল্যাঙ্ক স্পেকট্রামকে আঁকলাম এবং দেখলাম যে কোন টেম্পারেচারের জন্যে সেটা অবজার্ভড যে স্পেকট্রাম রয়েছে সেটার সঙ্গে সবথেকে ভালোভাবে মিলে যায়। তাহলে যে টেম্পারেচারে বেস্ট ফিট হচ্ছে সেইটাকে আমরা বলবো যে এই ইন্টারভ্যালে কালার টেম্পারেচার। এখন এই কালার টেম্পারেচারটা কিন্তু এই কোন ইন্টারভ্যালটা চুজ করছি সেটার ওপরও আবার ডিপেন্ড করে যায়, তার কারণ অ্যাকচুয়ালি তো স্টারটা ব্ল্যাক বডি নয়,
এবং এর স্পেকট্রামটাও ঠিক তোমার স্পেকট্রামটাও ব্ল্যাক বডি প্ল্যাঙ্ক স্পেকট্রাম নয়, এটা অনেকটাই ডিফার করে, কিন্তু সেটা কে আমাদের আমরা যদি ডিফারেন্ট ইন্টারভ্যাল নিই ওয়েভ লেংথে, তাহলে আমাদের কিন্তু এই ফিটটা ডিফারেন্ট আসবে, অর্থাৎ ডিফারেন্ট টেম্পারেচারের সঙ্গে আমরা ফিট করতে পারবো। সে কারণে কালার টেম্পারেচার অ্যাকচুয়ালি এই ওয়েভ লেংথ ইন্টারভ্যালের উপরও ডিপেন্ড করে যায়।